নমস্কার। গল্পকথকের সকল শ্রোতা ও সাহিত্যপ্রেমীদের জানাই স্বাগত। আমি পাপিয়া সাহা। আজ আপনাদের শোনাব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এক রহস্যময় ও মনস্তাত্ত্বিক গল্প, নিশীথে। গভীর রাতে নিস্তব্ধতা, এক অদ্ভুত কণ্ঠস্বর আর মানুষের মনের গভীর আতঙ্ক, এই সব কিছু মিলিয়ে নিশীথে এমন এক গল্প যা শেষ পর্যন্ত আপনাকে ভাবিয়ে তুলবে। গল্পটি কি সত্যি অতি প্রাকৃতিক কোনো ঘটনার কাহিনী, নাকি মানুষের মনের অপরাধ বোধ? তাহলে শুরু করা যাক আজকের গল্প, নিশীথে। ডাক্তার, ডাক্তার! রাত দুপুরে এমন ডাক শুনে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি আমাদের জমিদার দক্ষিণাচরণ বাবু দাঁড়িয়ে আছেন। তাড়াতাড়ি উঠে পিঠ ভাঙা চৌকিটা টেনে এনে তাকে বসতে দিলাম। উদ্বিগ্ন হয়ে তার মুখের দিকে তাকালাম। ঘড়িতে তখন রাত 2:30। দক্ষিণাচরণ বাবু ফ্যাকাশে মুখে বিস্ফারিত চোখে বললেন, আজ রাতেও আবার সেই উপদ্রব শুরু হয়েছে। তোমার ওষুধে কোনো কাজ হলো না। আমি একটু সংকোচের সঙ্গে বললাম, আপনি বোধহয় আবার মদের পরিমাণ বাড়িয়েছেন। দক্ষিণাচরণ বাবু বিরক্ত হয়ে বললেন, ওটা তোমার ভুল ধারণা। এর সঙ্গে মদের কোনো সম্পর্ক নেই। শুরু থেকে সব না শুনলে আসল কারণটা তুমি বুঝতেও পারবে না। কুলুঙ্গিতে রাখা ছোট টিনের ডিবায় কেরোসিনের আলো মিটমিট করে জ্বলছিল। আমি সেটাকে একটু উস্কে দিলাম। আলো কিছুটা বাড়ল, সঙ্গে ধোঁয়াও বেরোতে লাগলো। গায়ে কোঁচা টেনে নিয়ে একটা প্যাকিং বাক্সের ওপর খবরের কাগজ পেতে বসলাম। দক্ষিণাচরণ বাবু বলতে শুরু করলেন, আমার প্রথম স্ত্রীর মতো গৃহিণী খুব কমই দেখা যায়, কিন্তু তখন আমার বয়স কম ছিল। মনে রোমান্টিকতারও অভাব ছিল না। তার উপর কাব্যশাস্ত্র বেশ ভালো করে পড়েছিলাম। তাই শুধু সংসারী গৃহিণীর ভূমিকায় আমার মন ভরত না। তাই কালিদাসের সেই শ্লোকটা মনে পড়ত, গৃহিণী সজীব সখী মিথ, প্রিয় শিষ্যা ললিতে কলাবিধ। কিন্তু আমার স্ত্রীর কাছে এসব ললিত কলার কথা বা প্রেমের কাব্যিক আলাপ কোনো কাজেই লাগতো না। আমি যদি সখীর মতো প্রেমের কথা বলতে যেতাম, তিনি হেসে উড়িয়ে দিতেন। গঙ্গার স্রোতে যেমন ইন্দ্রের ঐরাবত হাতি ভেসে গিয়েছিল, তেমনি তার হাসির সামনে বড় বড় কবিতার লাইন আর মধুর সম্ভাষণ মুহূর্তের মধ্যেই ভেসে যেত। হাসতে পারার এক আশ্চর্য ক্ষমতা ছিল তার। এরপর প্রায় 4 বছর আগে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়লাম। ঠোঁটে মারাত্মক ঘা হলো, জ্বর এলো। এমন অবস্থা হলো যে সবাই ধরেই নিল আমি আর বাঁচব না। একদিন ডাক্তারও আশা ছেড়ে দিলেন। ঠিক সেই সময় আমার এক আত্মীয় কোথা থেকে একজন ব্রহ্মচারীকে নিয়ে এলেন। তিনি গাওয়া ঘিয়ের সঙ্গে একটা শিকড় বেটে আমাকে খেতে দিলেন। ওষুধের গুণে হোক কিংবা ভাগ্যের জোরে সে যাত্রায় আমি বেঁচে গেলাম। আমার অসুস্থতার সময় আমার স্ত্রী দিন রাত
এক মুহূর্ত বিশ্রাম নেননি। সেই কয়েকটা দিন একজন সাধারণ নারী মানুষের সামান্য শক্তি নিয়ে প্রাণপণে যেন মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন। তার সমস্ত ভালোবাসা, সমস্ত মন, সমস্ত যত্ন দিয়ে তিনি আমার এই তুচ্ছ প্রাণটাকে যেন বুকে আগলে রেখেছিলেন। না ছিল ঠিকমতো খাওয়া, না ছিল ঘুম, পৃথিবীর আর কোনো কিছুর দিকে তার নজর ছিল না। শেষ পর্যন্ত মৃত্যু যেন পরাজিত বাঘের মতো আমাকে তার হাতে থেকে ছেড়ে দিয়ে চলে গেলেন। কিন্তু যাওয়ার আগে আমার স্ত্রীকে এক ভয়ঙ্কর আঘাত করে গেল। তখন আমার স্ত্রী গর্ভবতী ছিলেন। কিছুদিন পরে তিনি একটা মৃত সন্তান প্রসব করলেন। তারপর থেকে তার শরীরে নানা জটিল রোগে শুরু হলো। আমি তখন তার সেবা যত্ন করতে শুরু করলাম, কিন্তু এতে তিনি খুব অস্বস্তিতে পড়তেন। বলতেন, আহা, কি করছো? লোকে কি বলবে? তুমি এভাবে দিনরাত আমার ঘরে যাতায়াত করো না। রাতে যদি নিজের গরম লাগছে এমন ভান করে তার জ্বরের সময় পাখা করতে যেতাম, তাহলে সেটা নিয়ে বেশ টানাটানি পড়ে যেত। কোনোদিন তার সেবা যত্ন করতে গিয়ে যদি আমার খাওয়ার সময় 10 মিনিটও দেরি হতো, সেটাও তার কাছে অনুনয়, অনুরোধ আর অভিযোগের বিষয় হয়ে দাঁড়াতো। তাকে সামান্য সেবা করতে গেলেও উল্টো ফল হতো। তিনি বলতেন, পুরুষ মানুষের এত বাড়াবাড়ি ভালো নয়। আমাদের বরানগরের বাড়িটা বোধহয় তুমি দেখেছো। বাড়ির সামনে ছিল বাগান, আর বাগানের ঠিক সামনে দিয়ে বয়ে গেছে গঙ্গা। আমাদের শোবার ঘরের নিচে দক্ষিণ দিকে মেহেদির বেড়া দিয়ে ঘেরা এক টুকরো জমিতে আমার স্ত্রী নিজের মতো করে একটা ছোট বাগান তৈরি করেছিলেন। পুরো বাগানের মধ্যে সেই অংশটাই ছিল সবচেয়ে সাদা সিধে আর একেবারে দেশি ধরনের। সেখানে বিদেশি ফুল বা পাতার বাহার ছিল না। ছিল না টব ভর্তি বিরল গাছের পাশে কাঠি গেঁথে কাগজে লেখা ল্যাটিন নামের বাহাদুরি, বরং বেল, জুই, গোলাপ, গন্ধরাজ, করবী আর রজনীগন্ধাই ছিল বেশি। একটা বিশাল বকুল গাছের নিচে সাদা মার্বেল পাথর দিয়ে বাঁধানো একটা বসার জায়গা ছিল। সুস্থ থাকাকালে তিনি নিজে দাঁড়িয়ে দিনে 2 বার সেটা ধুয়ে মুছে পরিষ্কার করাতেন। গরমের দিনে কাজের ফাঁকে সন্ধেবেলা ওটাই ছিল তার প্রিয় বসার জায়গা। সেখান থেকে গঙ্গা দেখা যেত, কিন্তু গঙ্গায় চলা নৌকার বাবুরা তাকে দেখতে পেত না। অনেক দিন শয্যাশায়ী থাকার পর একদিন চৈত্র মাসের এক সন্ধ্যায় তিনি বললেন, ঘরের মধ্যে বন্দি থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছে। আজ একবার আমার সেই বাগানে গিয়ে বসবো। আমি খুব সাবধানে তাকে ধীরে ধীরে ধরে বকুল গাছের তলায় সে পাথরের বেদিতে নিয়ে গেলাম।
তাকে সেখানে নিয়ে গিয়ে শুইয়ে দিলাম। ইচ্ছে করলে তার মাথাটা আমার হাঁটুর ওপর রাখতে পারতাম, কিন্তু জানতাম তিনি সেটাকে বাড়াবাড়ি বা অদ্ভুত আচরণ বলেই মনে করবেন। তাই একটা বালিশ এনে তার মাথার নিচে রাখলাম। একটা দুটো করে ফুটে থাকা বকুল ফুল ঝরে পড়ছিল। গাছের ডালের ফাঁক দিয়ে ছায়া ছায়া জ্যোৎস্না এসে তার শুকনো মুখের ওপর পড়ছিল। চারদিক নিস্তব্ধ। সেই সুগন্ধে ভরা আধো অন্ধকারে আমি একপাশে চুপ করে বসে তার মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার চোখে জল এসে গেল। আমি ধীরে ধীরে তার কাছে সরে এসে দুই হাতে তার জ্বরের উত্তাপে গরম শীর্ণ একটা হাত তুলে নিলাম। তিনি তাতেও কোনো আপত্তি করলেন না। কিছুক্ষণ এভাবে নীরবে বসে থাকার পর আমার মনটা হঠাৎ আবেগে ভরে উঠল। আমি বলে ফেললাম, তোমার ভালোবাসা আমি কোনো দিন ভুলব না। কথাটা বলেই বুঝলাম এটা বলার কোনো দরকার ছিল না। আমার স্ত্রী হেসে উঠলেন। সেই হাসির মধ্যে লজ্জা ছিল, আনন্দ ছিল, একটু অবিশ্বাসও ছিল, আর তার সঙ্গে মিশেছিল মৃদু পরিহাস। কিছু না বলেও তার সে হাসি যেন আমাকে জানিয়ে দিল, কোনো দিন ভুলবে না, এটা কখনো সম্ভব নয়, আর আমি তেমন আশাও করি না। সেই মধুর অথচ তীক্ষ্ণ হাসির ভয়ে আমি কখনো স্ত্রীর সঙ্গে ঠিকমতো প্রেমের কথা বলতে সাহস পাইনি। আড়ালে থাকলে মনে কত কথা আসতো, কিন্তু তার সামনে গেলেই সেগুলো একেবারে ফাঁকা আর হাস্যকর বলে মনে হতো। ছাপার অক্ষরে বললে সেসব কথা পড়ে চোখে জল এসে যায়। সেগুলো মুখে বলতে গেলেই কেন যে হাসি পায় তা আজও বুঝতে পারিনি। তর্কের জবাব তর্কে দেওয়া যায়, কিন্তু হাসির জবাব দেওয়া যায় না। তাই আমাকেও চুপ করে যেতে হলো। জ্যোৎস্না আরো উজ্জ্বল হয়ে উঠল। একটা কোকিল এক টানা কুহু কুহু ডেকে চলল, যেন থামতেই চাইছে না। আমি বসে বসে ভাবছিলাম, এমন সুন্দর জ্যোৎস্নার রাতেও কি কোকিলের সঙ্গিনী বধির হয়ে আছে? অনেক চিকিৎসা করিয়েও আমার স্ত্রীর অসুখের কোনো উন্নতি হলো না। ডাক্তার বললেন একবার হাওয়া বদল করিয়ে দেখলে ভালো হতে পারে। তাই আমি স্ত্রীকে নিয়ে এলাহাবাদে চলে গেলাম। এখানে এসে দক্ষিণাচরণবাবু হঠাৎ থেমে গেলেন। সন্দেহ ভরা চোখে আমার মুখের দিকে তাকালেন। তারপর দুহাতের মধ্যে মাথা রেখে গভীর চিন্তায় ডুবে রইলেন। আমিও চুপ করে বসে রইলাম। কুলুঙ্গিয়ে কেরোসিনের বাতিটা মিটমিট করে জ্বলছিল। নিস্তব্ধ ঘরের মধ্যে মশার ভন ভন শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। হঠাৎ নীরবতা ভঙ্গ করে দক্ষিণাচরণবাবু আবার বলতে শুরু করলেন, সেখানে হারান ডাক্তার
আমার স্ত্রী চিকিৎসা করতে লাগলেন। অনেক দিন একইভাবে কাটার পর শেষ পর্যন্ত ডাক্তারও বললেন, আমিও বুঝলাম আর আমার স্ত্রীও বুঝলেন, এই অসুখ আর সারবার নয়। তাকে সারা জীবন এই রোগ নিয়েই বেঁচে থাকতে হবে। একদিন আমার স্ত্রী আমাকে বললেন, যখন অসুখও সারবে না আর শিগগিরই আমার মরারও কোনো সম্ভাবনা নেই, তখন আর কতদিন এই জীবন্ত মৃতদেহকে নিয়ে কাটাবে? তুমি আর একটা বিয়ে করো। তিনি কথাটা এমনভাবে বললেন যেন এটা নিছক যুক্তির কথা, বাস্তব বুদ্ধির কথা। এর মধ্যে কোনো আত্মত্যাগ, মহত্ব বা বীরত্বের ভাব তার ছিল না। এবার হাসার পালা ছিল আমার, কিন্তু তার মতো করে হাসতে পারতাম কোথায়? আমি উপন্যাসের নায়কের মতো গম্ভীর মুখে বলতে শুরু করলাম, যতদিন এই দেহে প্রাণ আছে। তিনি সঙ্গে সঙ্গে থামিয়ে দিয়ে বললেন, থাক থাক, আর বলতে হবে না। তোমার কথা শুনে আমি আর বাঁচি নে। আমি হার মানতে না চেয়ে বললাম, এই জীবনে আমি আর কাউকে ভালোবাসতে পারবো না। এই কথা শুনে আমার স্ত্রী হো হো করে হেসে উঠলেন। শেষ পর্যন্ত আমাকে চুপ করতেই হলো। জানি না তখন নিজের কাছেও কখনো স্পষ্ট করে স্বীকার করেছিলাম কিনা, কিন্তু এখন বুঝতে পারি এই নিরাময়ের আশা ছাড়া সেবা যত্ন করতে করতে আমি মনে মনে ক্লান্ত হয়ে পড়েছিলাম। কখনো মনেই হয়নি যে আমি তার সেবা করা ছেড়ে দেব, কিন্তু সারা জীবন এই চিররুগ্ন মানুষটিকে নিয়ে কাটাতে হবে, এই চিন্তাটাও আমাকে কষ্ট দিত। হায়, যৌবনের শুরুতে যখন ভবিষ্যতের দিকে তাকিয়েছিলাম, তখন প্রেমের মোহ, সুখের স্বপ্ন আর সৌন্দর্যের মরীচিকায় পুরো জীবনটাকে উজ্জ্বল ও আনন্দময় মনে হয়েছিল। আর এখন মনে হচ্ছিল সামনে শুধু আশাহীন, দীর্ঘ, অনন্ত এক মরুভূমি পড়ে আছে। আমার সেবা যত্নের মধ্যেও যে এই আন্তরিক ক্লান্তি ঢুকে পড়েছিল, তা নিশ্চয়ই তিনি বুঝতে পেরেছিলেন। তখন বুঝিনি, কিন্তু এখন আমার কোনো সন্দেহ নেই, তিনি আমাকে খুব সহজেই পড়ে ফেলতে পারতেন। যেন যুক্তাক্ষরহীন প্রথম ভাগের বই পড়ার মতো সহজ ছিল তার কাছে আমাকে বোঝা। সেই কারণেই আমি যখন উপন্যাসের নায়ক সেজে গম্ভীরভাবে প্রেম আর ত্যাগের কথা বলতে যেতাম, তিনি গভীর স্নেহ আর মৃদু কৌতুক মেশানো হাসিতে হেসে উঠতেন। আজও ভাবলে লজ্জা লাগে, আমার নিজের অজানা মনের কথাও তিনি যেন অন্তর্যামীর মতো জেনে ফেলতেন। হারান ডাক্তার আমাদের জাতেরই লোক ছিলেন। তার বাড়িতে আমার প্রায়ই নিমন্ত্রণ থাকতো। কিছুদিন যাতায়াতের পর তিনি তার মেয়ের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন। এটি
অবিবাহিতা, বয়স হবে 15-16 বছরের মতো। ডাক্তারবাবু বলতেন মনের মতো পাত্র না পাওয়ায় তিনি এখনো মেয়ের বিয়ে দেননি। তবে বাইরের লোকের মুখে শুনতাম মেয়েটির বংশ পরিচয় নিয়ে নাকি কিছু সমস্যা ছিল, কিন্তু সে ছাড়া তার আর কোনো দোষ ছিল না। যেমন সুন্দরী তেমনি শিক্ষিতা। তাই মাঝে মাঝে তার সঙ্গে নানা বিষয় নিয়ে গল্প করতে করতে বাড়ি ফিরতে আমার রাত হয়ে যেত। অনেক সময় আমার স্ত্রীর ওষুধ খাওয়ানোর সময়ও পেরিয়ে যেত। তিনি জানতেন যে আমি হারান ডাক্তারের বাড়িতে গিয়েছি, কিন্তু এত দেরি হওয়ার কারণ কোনো দিনও আমাকে জিজ্ঞেস করেননি। মরুভূমির মধ্যে যেন আবার এক প্রকার মরীচিকা দেখা দিল। তৃষ্ণা যখন বুক পর্যন্ত এসে পৌঁছেছে, তখন চোখের সামনে যেন স্বচ্ছ জলে ভরা এক পুকুর চিকচিক করে উঠল। সেই আকর্ষণ থেকে মনকে আর টেনে ফিরিয়ে আনতে পারলাম না। ফলে অসুস্থ স্ত্রীর ঘরটা আমার কাছে আরো বেশি নিরানন্দ হয়ে উঠল। শুশ্রূষা করা, সময় মতো ওষুধ খাওয়ানো, এসব নিয়মও ধীরে ধীরে ভাঙতে শুরু করলো। হারান ডাক্তার মাঝে মধ্যেই বলতেন, যাদের রোগ সারার কোনো আশা নেই তাদের পক্ষে মৃত্যু হয়তো ভালো, কারণ বেঁচে থাকলে তাদের নিজেরও সুখ নেই, অন্যদেরও কষ্ট। সাধারণভাবে কথাটা বলা দোষের নয়, কিন্তু আমার স্ত্রীর সামনে এমন প্রসঙ্গ তোলা তার উচিত হয়নি। তবে ডাক্তারদের মন অনেক সময় জীবন মৃত্যুর ব্যাপারে এতটাই অভ্যস্ত ও নির্লিপ্ত হয়ে যায় যে তারা আমাদের মনের অবস্থা বুঝতে পারেন না। একদিন হঠাৎ পাশের ঘর থেকে শুনতে পেলাম আমার স্ত্রী হারানবাবুকে বলছেন, ডাক্তার, এত মিথ্যে ওষুধ খাইয়ে খাইয়ে শুধু খরচ বাড়াচ্ছেন কেন? আমার প্রাণটাই যখন একটা রোগ হয়ে দাঁড়িয়েছে, তখন এমন একটা ওষুধ দিন যাতে প্রাণটা তাড়াতাড়ি চলে যায়। ডাক্তার বললেন, ছি, অমন কথা বলবেন না। কথাটা শুনে আমার বুকের মধ্যে যেন একটা বড় আঘাত লাগলো। ডাক্তার চলে যাওয়ার পর আমি স্ত্রীর ঘরে গিয়ে তার শয্যার পাশে বসলাম। ধীরে ধীরে তার কপালে হাত বুলিয়ে দিতে লাগলাম। তিনি বললেন, এই ঘরটা খুব গরম, তুমি বাইরে যাও। তোমার তো এখন বেড়াতে যাওয়ার সময় হয়েছে, একটু না ঘুরে এলে আবার রাতে তোমার খিদে পাবে না। বেড়াতে যাওয়া বলতে ডাক্তারের বাড়ি যাওয়াকেই বোঝাতেন। আমি তাকে বুঝিয়েছিলাম যে খিদে বাড়ানোর জন্য একটু হাঁটাহাঁটি করা খুব দরকার। এখন নিশ্চিত করে বলতে পারি তিনি প্রতিদিনই আমার এই অজুহাতটা বুঝতেন। আমি ছিলাম নির্বোধ, ভাবতাম তিনিও বুঝি কিছুই বোঝেন না। এ পর্যন্ত বলে দক্ষিণাচরণবাবু অনেকক্ষণ দুই হাতের তালুর মধ্যে মাথা রেখে চুপ করে বসে রইলেন।
অবশেষে বললেন, আমাকে এক গ্লাস জল এনে দাও। জল খেয়ে তিনি আবার বলতে শুরু করলেন, একদিন ডাক্তারবাবুর মেয়ে মনোরমা আমার স্ত্রীকে দেখতে আসার ইচ্ছে প্রকাশ করলেন। কেন জানি না তার এই প্রস্তাবটা আমার ভালো লাগলো না, কিন্তু আপত্তি করার মতো কোনো কারণও ছিল না। তাই একদিন সন্ধ্যাবেলায় তিনি আমাদের বাড়িতে এলেন। সেদিন আমার স্ত্রীর ব্যথা অন্য দিনের তুলনায় একটু বেশি ছিল। যখনই তার কষ্ট বেড়ে যেত তিনি একেবারে চুপচাপ হয়ে থাকতেন। শুধু মাঝে মাঝে তার হাতের মুঠো শক্ত হয়ে আসতো আর মুখটা নীলচে হয়ে যেত। সেখান থেকেই বোঝা যেত তিনি কতটা যন্ত্রণায় আছেন। ঘরে কোনো শব্দ ছিল না। আমি শয্যার পাশে চুপ করে বসেছিলাম। সেদিন আমাকে বাইরে বেড়াতে যেতে বলার মতো শক্তিও তার ছিল না। হয়তো খুব কষ্টের সময় তিনি মনে মনে চেয়েছিলেন আমি যেন তার কাছেই থাকি। চোখে আলো লাগবে বলে কেরোসিনের বাতিটা দরজার পাশে রাখা ছিল। ঘরটা ছিল আধো অন্ধকার আর নিস্তব্ধ। মাঝে মাঝে শুধু যন্ত্রণার সামান্য উপশম হলে স্ত্রীর গভীর দীর্ঘশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। এমন সময় মনোরমা ঘরের দরজায় এসে দাঁড়ালেন। বাইরের দিক থেকে আসা কেরোসিনের আলো তার মুখে পড়েছিল। আলো আঁধারির কারণে তিনি প্রথমে ঘরের ভেতর কিছুই ঠিক মতো দেখতে পেলেন না। তাই দরজার কাছে দাঁড়িয়ে একটু ইতস্তত করতে লাগলেন। আমার স্ত্রী হঠাৎ চমকে উঠে আমার হাত চেপে ধরে জিজ্ঞাসা করলেন, ও কে? সেই দুর্বল অবস্থায় হঠাৎ একজন অচেনা মানুষকে দেখে তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। অস্পষ্ট স্বরে 2-3 বার বললেন, ও কে? ও কে? ও কে গো? সেই মুহূর্তে আমার কি যে হলো না ভেবেই বলে ফেললাম, আমি চিনি না। কথাটা মুখ থেকে বেরোতেই যেন কেউ আমাকে চাবুক মেরে আঘাত করলো। পরক্ষণেই তাড়াতাড়ি বললাম, ও আমাদের ডাক্তারবাবুর মেয়ে। আমার স্ত্রী আমার মুখের দিকে তাকালেন, কিন্তু আমি তার চোখের দিকে তাকাতে পারলাম না। তারপর তিনি ক্ষীণ স্বরে মনোরমাকে বললেন, আপনি আসুন। আর আমাকে বললেন, আলোটা ধরো। মনোরমা ঘরে এসে বসলেন। তার সঙ্গে রোগিণীর সামান্য কথাবার্তা চলতে লাগলো। এমন সময় ডাক্তারবাবুও এসে উপস্থিত হলেন। ডাক্তারখানা থেকে তিনি 2টো ওষুধের শিশি সঙ্গে করে এনেছিলেন। শিশি 2টো বের করে আমার স্ত্রীকে বললেন, এই নীল শিশিটার ওষুধ মালিশ করার জন্য, আর এটা খাওয়ার জন্য। খেয়াল রাখবেন দুটো যেন গুলিয়ে না ফেলেন।
এই ওষুধটা কিন্তু খুব বিষাক্ত। আমাকেও একবার সাবধান করে দিয়ে তিনি ওষুধ দুটো শয্যার পাশে টেবিলে রেখে দিলেন। বিদায় নেওয়ার সময় ডাক্তারবাবু তার মেয়েকে ডাকলেন। মনোরমা বললেন, বাবা, আমি এখানেই থাকি না কেন? সঙ্গে তো কোনো মহিলা নেই, এর সেবা করবে কে? আমার স্ত্রী তাড়াতাড়ি বলে উঠলেন, না না, আপনি কষ্ট করবেন না। আমার পুরনো ঝিটা আছে, সে আমাকে মায়ের মতোই যত্ন করে। ডাক্তারবাবু হেসে বললেন, উনি তো মা লক্ষ্মী, সারা জীবন অন্যের সেবা করে এসেছেন, তাই নিজের সেবা নিতে পারেন না। ডাক্তারবাবু মেয়েকে নিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় আমার স্ত্রী বললেন, ডাক্তারবাবু, উনি এই বদ্ধ ঘরে অনেকক্ষণ ধরে বসে আছেন, ওকে একবার বাইরে একটু ঘুরিয়ে আনতে পারে? ডাক্তারবাবু আমাকে বললেন, চলুন না, আপনাকে নদীর ধারে একটু হাঁটিয়ে আনি। আমি সামান্য আপত্তি দেখিয়ে খুব বেশি দেরি না করে রাজি হয়ে গেলাম। যাওয়ার সময় ডাক্তারবাবু আবার 2 শিশি ওষুধের ব্যাপারে আমার স্ত্রীকে সাবধান করে দিয়ে গেলেন। এই নীল শিশিটা মালিশ করার জন্য, আর এটা খাওয়ার জন্য। মনে রাখবেন, দুটো যেন গুলিয়ে না ফেলেন। এই ওষুধটা কিন্তু খুব বিষাক্ত। সেদিন আমি ডাক্তারের বাড়িতেই খাওয়া দাওয়া করলাম। ফিরতে রাত হয়ে গেল। বাড়ি ফিরে দেখে আমার স্ত্রী যন্ত্রণায় ছটফট করছেন। অনুতাপে ভরে গিয়ে জিজ্ঞাসা করলাম, তোমার কি ব্যথা বেড়েছে? তিনি কোনো উত্তর দিতে পারলেন না, শুধু চুপচাপ আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। তখন তার গলা প্রায় বন্ধ হয়ে এসেছে। আমি সঙ্গে সঙ্গে সেই রাতেই ডাক্তারবাবুকে খবর পাঠালাম। ডাক্তার এসে প্রথমে অনেকক্ষণ কিছুই বুঝতে পারলেন না। তারপর জিজ্ঞেস করলেন, সেই ব্যথাটা কি খুব বেড়েছে? ওষুধটা একবার মালিশ করা হয়নি? এই বলে তিনি টেবিল থেকে শিশিটা হাতে তুলে নিয়ে দেখলেন সেটা খালি। তিনি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, আপনি কি ভুল করে এই ওষুধটা খেয়ে ফেলেছেন? আমার স্ত্রী মাথা নেড়ে নীরবে জানালেন, হ্যাঁ। ডাক্তারবাবু সঙ্গে সঙ্গে গাড়ি ডেকে নিজের বাড়ি থেকে পাম্প আনতে ছুটলেন। আমি যেন অর্ধমূর্ছিত অবস্থায় স্ত্রীর বিছানার ওপর গিয়ে পড়লাম। তখন তিনি আমাকে এমনভাবে সান্ত্বনা দিতে লাগলেন যেমন একজন মা তার অসুস্থ শিশুকে সান্ত্বনা দেয়। তিনি আমার মাথাটা নিজের বুকে টেনে নিলেন, 2 হাতে স্পর্শে তার মনের কথা আমাকে বোঝানোর চেষ্টা করলেন। সেই মমতা ভরা করুণ স্পর্শ যেন বারবার আমাকে বলছিল। দক্ষিণাচরণ বাবু আরেক গ্লাস জল খেয়ে বললেন, উফ, কি গরম। এই বলে তিনি দ্রুত বাইরে বেরিয়ে গেলেন। বারান্দায় কয়েকবার পায়চারি করে আবার এসে বসলেন।
তার চেহারা দেখে স্পষ্ট বোঝা গেল তিনি যেন আর কিছু বলতে চাইছিলেন না, কিন্তু মনে হচ্ছিল আমি যেন জোর করেই তার মুখ থেকে কথাগুলো বের করে আনছি। তিনি আবার বলতে শুরু করলেন, মনোরমাকে বিয়ে করে দেশে ফিরে এলাম। মনোরমা তার বাবার সম্মতিতে আমাকে বিয়ে করেছিল, কিন্তু আমি যখন তাকে আদরের কথা বলতাম, ভালোবাসার কথা বলে তার মন জয় করার চেষ্টা করতাম, তখন সে হাসতো না, বরং গম্ভীর হয়ে থাকতো। তার মনের কোথায় কি নিয়ে একটা খটকা লেগেছিল, তা আমি কখনো বুঝতে পারিনি। এই সময় আমার মদ খাওয়ার অভ্যেস অনেক বেড়ে গিয়েছিল। একদিন শরতের শুরুর দিকের এক সন্ধ্যায় মনোরমাকে নিয়ে আমাদের বরানগরের বাগানে হাঁটছিলাম। চারিদিকে অন্ধকার নেমে এসেছে। পাখিদের বাসায় ডানা ঝাপটানোর শব্দও নেই। শুধু পথের দুপাশে দাঁড়ানো ঘন ছায়ায় ঢাকা ঝাউ গাছগুলো বাতাসে সশব্দে দুলছিল। কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে মনোরমা বকুল গাছের তলায় সেই সাদা পাথরের বেদির ওপর শুয়ে পড়ল। দুই হাতের উপর মাথা রেখে বিশ্রাম নিতে লাগলো। আমিও তার পাশে গিয়ে বসলাম। সেখানে অন্ধকার আরো ঘন ছিল। আকাশের যতটুকু দেখা যাচ্ছিল সবই তারায় ভরা। গাছের নিচে ঝিঁঝি পোকার এক টানা ডাক যেন চারপাশের গভীর নীরবতার কিনারায় সূক্ষ্ম এক শব্দের রেখা এঁকে দিচ্ছিল। সেদিন বিকেলেও আমি কিছুটা মদ খেয়েছিলাম। মনটা ছিল আবেগে নরম হয়ে। অন্ধকারে চোখ সয়ে আসার পর বনছায়ার নিচে শুয়ে থাকা মনোরমার আবছা অবয়ব আমার মনে এক অদ্ভুত আবেগ জাগিয়ে তুলল। মনে হলো সে যেন বাস্তব মানুষ নয়, এক টুকরো ছায়া। তাকে দু হাতে জড়িয়ে ধরতে গেলেই যেন হারিয়ে যাবে। ঠিক তখনই ঝাউ গাছের মাথার উপরে যেন আগুন জ্বলে উঠল। তারপর কৃষ্ণপক্ষের ক্ষয়িষ্ণু হলদে চাঁদ ধীরে ধীরে গাছের মাথার উপর উঠে এলো। জ্যোৎস্না এসে পড়ল সাদা পাথরের ওপর শুয়ে থাকা সাদা শাড়ি পরা সেই ক্লান্ত নারীর মুখে। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। কাছে গিয়ে দু হাতে তার হাত ধরে বললাম, মনোরমা, তুমি আমাকে বিশ্বাস করো না? আমি কিন্তু তোমাকে ভালোবাসি। তোমাকে আমি কোনো দিন ভুলতে পারবো না। কথাটা বলে আমি যেন বিদ্যুৎ পৃষ্ঠের মতো চমকে উঠলাম। মনে পড়ে গেল ঠিক এই একই কথা আমি একদিন আর একজনকেও বলেছিলাম। আর সেই মুহূর্তে মনে হলো বকুল গাছের ডালপালা পেরিয়ে ঝাউ গাছের মাথার উপর দিয়ে সেই ভাঙা হলুদ চাঁদের নিচে দিয়ে
গঙ্গার পূর্ববর্তী থেকে সুদূর পশ্চিম তীর পর্যন্ত। একটা অট্ট হাসি যেন ঝড়ের বেগে ছুটে গেল। সেটা কি বুক বিদীর্ণ করা হাসি ছিল, না আকাশ কাঁপানো হাহাকার, আমি বলতে পারলাম না। আমি আর কিছু বুঝে ওঠার আগে পাথরের বেদি থেকে অজ্ঞান হয়ে নিচে পড়ে গেলাম। জ্ঞান ফিরে দেখি নিচের ঘরের বিছানায় শুয়ে আছি। মনোরমা জিজ্ঞেস করল, তোমার হঠাৎ এমন হলো কেন? আমি কাঁপতে কাঁপতে বললাম, তুমি শুনতে পাওনি? সারা আকাশ জুড়ে একটা হা হা করে হাসির শব্দ বয়ে গেল। মনোরমা হেসে বলল, ওটা আবার হাসি নাকি? এক ঝাঁক পাখি সার বেঁধে উড়ে গেল, তার ডানার শব্দই শুনেছ। তুমি এত সহজে ভয় পাও? পরদিন দিনের আলোয় ভেবে দেখলাম কথাটা সত্যি ঠিক। ওটা পাখির ঝাঁক উড়ে যাওয়ারই শব্দ ছিল। সেই সময় উত্তর দিক থেকে বুনো হাঁসের দল নদীর চরে আসতো। কিন্তু রাত হলে আর সে বিশ্বাস ধরে রাখতে পারতাম না। মনে হতো চারপাশের অন্ধকারের মধ্যে যেন সেই হাসি জমে আছে। সামান্য কোনো উপলক্ষ পেলে অন্ধকার চিরে আবার আকাশ ভরা সেই অট্ট হাসি বেজে উঠবে। শেষ পর্যন্ত এমন অবস্থা হলো যে সন্ধ্যার পর মনোরমার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলার সাহসও আমার থাকতো না। তখন আমরা বরানগরের বাড়ি ছেড়ে মনোরমাকে নিয়ে নৌকায় বেরিয়ে পড়লাম। অগ্রহায়ণ মাসে নদীর হাওয়ায় ধীরে ধীরে আমার সব ভয় কেটে গেল। কয়েকটা দিন খুব সুখেই কাটছিল। চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে মনোরমাও যেন অনেক দিন পর তার হৃদয়ের বন্ধ দরজাগুলো আমার জন্য একটু একটু করে খুলে দিতে শুরু করলো। গঙ্গা পেরিয়ে, খাড়ি নদী পেরিয়ে শেষ পর্যন্ত আমরা পদ্মায় এসে পৌঁছালাম। ভয়ঙ্কর পদ্মা তখন হেমন্তের ঘুমন্ত সাপের মতো কৃশ আর নিস্তব্ধ হয়ে দীর্ঘ শীত নিদ্রায় ডুবেছিল। উত্তর দিকের দিগন্ত জোড়া জনশূন্য, ঘাসহীন বালুচর ধুধু করে পড়ে আছে। আর দক্ষিণের উঁচু পাড়ের ওপর গ্রামের আম বাগানগুলো যেন এই বিশাল নদীর সামনে হাত জোর করে ভয়ে দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে ঘুমন্ত পদ্মা যেন পাশ ফিরছে, আর তখনই বিশাল তটভূমি ঝপাং করে ভেঙে নদীতে পড়ে যাচ্ছে। জায়গাটা ঘোরার জন্য খুব ভালো মনে হওয়ায় আমরা সেখানে নৌকো বেঁধে রইলাম। একদিন দুজনে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গিয়েছিলাম। সূর্যাস্তের সোনালি আভা মিলিয়ে যেতেই শুক্লপক্ষের নির্মল চাঁদের আলো চারিদিকে ছড়িয়ে পড়ল। অসীম সাদা বালুচরের ওপর সেই উচ্ছ্বসিত জ্যোৎস্না আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত হয়ে গেল।
তখন মনে হচ্ছিল যেন আমরা দুজন ছাড়া আর কেউ নেই, এক অনন্ত স্বপ্নময় চন্দ্রলোকের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। মনোরমা লাল শালটা মাথা থেকে নেমে মুখ ঘিরে পুরো শরীর ঢেকে রেখেছিল। চারিদিকে নীরবতা আরো গভীর হয়ে এলো। সীমাহীন শুভ্রতা আর শূন্যতা ছাড়া আর কিছুই যেন অবশিষ্ট রইল না। ঠিক তখন মনোরমা ধীরে ধীরে তার হাত বাড়িয়ে আমার হাতটা চেপে ধরল। আমার খুব কাছে এসে সে যেন তার সমস্ত মন প্রাণ জীবন আর যৌবনের ভরসা আমার ওপর অর্পণ করে সম্পূর্ণ নির্ভর হয়ে দাঁড়ালো। আনন্দে আর আবেগে আমার মন ভরে উঠল। মনে হলো ঘরের চার দেয়ালের মধ্যে কি সত্যি ভালোবাসা সম্পূর্ণভাবে ধরা পড়ে? এমন খোলা অসীম আকাশ না থাকলে কি দুটি মানুষের ভালোবাসার জন্য যথেষ্ট জায়গা হয়? সেই মুহূর্তে মনে হলো আমাদের আর কোনো ঘর নেই, কোনো দরজা নেই, কোথাও ফিরে যাবার নেই। আমরা শুধু হাত ধরাধরি করে সেই চাঁদের আলোয় ভরা অনন্ত শূন্যতার মধ্যে উদ্দেশ্যহীনভাবে গন্তব্যহীনভাবে হেঁটে চলেছি। এভাবেই হাঁটতে হাঁটতে এক সময় দেখলাম বিশাল বালুচরের মাঝখানে একটু দূরে একটা জলাশয়ের মতো জায়গার হয়েছে। পদ্মার জল সরে যাওয়ার পর সেখানে কিছু জল জমেছিল। চারদিকে মরুভূমির মতো বালির মধ্যে সেই স্থির নিস্তরঙ্গ জলের ওপর দীর্ঘ এক ফালি জ্যোৎস্না নিস্তব্ধ হয়ে শুয়ে আছে। আমরা দুজনে সেখানে গিয়ে দাঁড়ালাম। মনোরমা কি ভেবে যেন আমার মুখের দিকে তাকালো। ঠিক তখনই তার মাথার উপর থেকে শালটা খসে পড়ে গেল। আমি তার জ্যোৎস্নায় উজ্জ্বল হয়ে ওঠা মুখটা দু হাতে তুলে ধরে চুমু খেলাম। ঠিক সেই মুহূর্তে সেই জনমানবহীন নিঃসঙ্গ বালুচরের মধ্যে গম্ভীর স্বরে কে যেন 3 বার বলে উঠল, ওকে 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 গো। আমি চমকে উঠলাম। মনোরমাও কেঁপে উঠল। কিন্তু পরক্ষণে আমরা দুজনে বুঝতে পারলাম ওটা মানুষের আওয়াজ নয়, আবার কোনো অলৌকিক কিছুরও নয়। ওটা ছিল বালুচরে থাকা কোনো জলচর পাখির ডাক। গভীর রাতে তাদের নিরাপদ নির্জন আশ্রয়ের কাছে হঠাৎ মানুষের উপস্থিতি টের পেয়ে তারা চমকে উঠেছিল। তবু সেই হঠাৎ ভয় পেয়ে আমরা দুজনে দ্রুত নৌকায় ফিরে এলাম। রাতে বিছানায় শুয়ে পড়লাম। ক্লান্ত শরীরে মনোরমা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গেল। কিন্তু তখন আমার মনে হলো অন্ধকারে কেউ একজন আমার মশারির পাশে দাঁড়িয়ে আছে। সে ঘুমন্ত মনোরমার দিকে একটা লম্বা শুকনো হাড় সারা আঙুল তুলে দেখিয়ে আমার কানের কাছে ফিস ফিস করে বারবার জিজ্ঞাসা করছে, ওকে
ওকে ওকে খা। আমি তাড়াতাড়ি উঠে দেশলাই জ্বালিয়ে বাতি ধরালাম। বাতি জ্বালানোর সঙ্গে সঙ্গেই সেই ছায়া মূর্তি মিলিয়ে গেল, আর তখনই যেন আমার মশারি কেঁপে উঠল, নৌকা দুলে উঠল, শরীরের সমস্ত রক্ত হিম হয়ে গেল। একটা ভয়ঙ্কর হাসি অন্ধকার রাতের বুক চিরে ছুটে চলল। সে হাসি পদ্মা পেরিয়ে গেল, পদ্মার চর পেরিয়ে গেল, ঘুমন্ত গ্রাম শহর পেরিয়ে গেল। মনে হলো সে যেন দেশ দেশান্তর থেকে লোক থেকে লোকান্তরে ছুটে চলেছে, ক্রমশ দূরে, আরো দূরে, আরো দূরে। তবুও শব্দটা মিলিয়ে গেল না। মনে হচ্ছিল আমার মাথার ভিতরেই যেন একটা অসীম আকাশ আছে, আর সেই হাসি যত দূরে চলে যাক সেই আকাশের সীমানা পেরোতে পারছে না। ক্রমে শব্দটা এত ক্ষীণ হয়ে এলো যে তেমন সূক্ষ্ম শব্দ আমি জীবনে কখনো শুনিনি, কল্পনাও করিনি। শেষ পর্যন্ত যখন আর সহ্য করতে পারছিলাম না, তখন মনে হলো আলো নিভিয়ে না দিলে আজ আর আমার ঘুম আসবে না। আলো নিভিয়ে শোয়ার সঙ্গে সঙ্গেই আবার মনে হলো আমার মশারির পাশে, কানের একেবারে কাছে, অন্ধকারের ভিতর থেকে সেই চাপা স্বর ফিস ফিস করে বলছে, ওকে 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 গো, ওকে 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 গো, ওকে গো, ওকে 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 গো। সেই গভীর রাতে নিস্তব্ধ নৌকার মধ্যে আমার গোলাকার ঘড়িটাও যেন জীবন্ত হয়ে উঠল। শেলফের ওপর থেকে তার ঘন্টার কাঁটা মনোরমার দিকে নির্দেশ করে একই তালে বলতে লাগলো, ওকে 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 গো, ওকে 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 গো। এ পর্যন্ত বলতে বলতে দক্ষিণাচরণ বাবুর মুখ ফ্যাকাশে হয়ে গেল, তার গলা যেন বন্ধ হয়ে আসছিল। আমি তাকে স্পর্শ করে বললাম, নিন একটু জল খান। ঠিক সেই সময় হঠাৎ কেরোসিনের বাতিটা দপদপ করতে করতে নিভে গেল, আর তখনই দেখতে পেলাম বাইরে ভোর হয়ে এসেছে, কাক ডাকতে শুরু করেছে, দোয়েল শীষ দিচ্ছে। আমার বাড়ির সামনের রাস্তা দিয়ে একটা মহিষের গাড়ি ক্যাঁচ ক্যাঁচ শব্দ করতে করতে চলে যাচ্ছে। ভোরের আলো ফুটতেই দক্ষিণাচরণ বাবুর মুখের ভাব একেবারে বদলে গেল। মুহূর্তের মধ্যে তার মুখ থেকে ভয়ে সব চিহ্ন মুছে গেল। মনে হলো রাতের অন্ধকার, কল্পনার ভয় আর আবেগের ঘোরে তিনি আমার কাছে এত কথা বলে ফেলেছেন বলে এখন ভীষণ অস্বস্তি বোধ করছেন, যেন নিজের ওপরেই লজ্জা পাচ্ছেন, আর আমার উপরও একটু বিরক্ত। তিনি আর কোনো সৌজন্যমূলক কথা না বলে হঠাৎ উঠে দাঁড়ালেন এবং দ্রুত পায়ে চলে গেলেন। কিন্তু ঘটনাটা এখানেই শেষ হলো না। সেদিনই আবার গভীর রাতে আমার দরজায় জোরে ধাক্কা পড়ল। ডাক্তার, ডাক্তার। নিশীথে গল্পটি এখানেই শেষ হলো। আমার গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।
আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আবার ফিরে আসব পরবর্তী একটি গল্প নিয়ে, তাই সঙ্গে থাকার অনুরোধ রইল।